লোকসঙ্গীত, কাহিনী কাব্য কিংবা পৌরাণিক কাহিনীতেও বারবার উল্লেখ পাওয়া গেছে কমলা সুন্দরীর। প্রাচীন করতোয়া মাহাত্ম্যেও ছিল কমলা সুন্দরীর পদচারণা। তবে কমলা সুন্দরী কি শুধুই লোকমুখে চলে আসা উপকথা, নাকি ঐতিহাসিক কোনো চরিত্র? রাজতরঙ্গিনী গ্রন্থে উল্লেখ পাওয়া যায় নর্তকী কমলার। দ্বাদশ শতাব্দীর কবি কলহন রচিত একটি ঐতিহাসিক বই, যা কাশ্মীরের রাজাদের ইতিহাস বর্ণনা করে। এটি ইতিহাস, পুরাণ এবং সাহিত্যকে একত্রিত করে রচিত হয়। কিন্তু খুব রহস্যের বিষয় হল, বাঙালির মুখে মুখে যে কমলার নাম শোনা যায়, এহেন কমলা কিভাবে কাশ্মীরি শ্লোকে উপস্থিত হলো? কারণ রাজতরঙ্গিনীর একাধিক শ্লোকে নর্তকী কমলার উল্লেখ পাওয়া যায়। চলো আমরা ফিরে যাই পুনরুবর্ধনে। অষ্টম শতাব্দীর শেষ ভাগের কথা। সুবিশাল গৌড় সাম্রাজ্য তখন ভেঙে ছোট ছোট রাজ্যে পরিণত হয়েছে। সেই সময় পুণ্ড্রনগরের শাসনকর্তা ছিলেন রাজা জয়ন্ত। শাসক হিসেবে তার খ্যাতি ছিল চারদিকে। পুনরুবর্ধনও যে গৌড় রাজ্যের অংশ ছিল, তা পরিব্রাজক হিউয়েনসাং এর বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। ধন সম্পদ আর রাজকীয় গরিমা ছাড়াও পুণ্ড্রের আরেকটি খ্যাতি ছিল। সে সময় করতোয়ার তীরে গড়ে ওঠা স্কন্দ মন্দির বা কার্তিকেয় মন্দিরে বসত জগৎ বিখ্যাত নৃত্যের আসর। শুধু গীতি নৃত্য নয়, অনেক ঐতিহাসিক মত দিয়েছেন যে প্রাচীন বাংলায় করতোয়ার তীরেই বসেছিল প্রথম যুগের নাটকের আসর। করতোয়ার তীরে গড়ে ওঠা এসব গীতি নৃত্যের আসরে সবচেয়ে বড় আকর্ষণ ছিল সুন্দরী কমলা, আমাদের সেই অতি পরিচিত গান, ভালো করিয়া বাজাও দোতারা সুন্দরী কমলা নাচে। এই গানের লাইন দুটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রূপে গুণে অনন্য স্কন্দ মন্দিরের এই দেবদাসীর নাম বাংলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে দূর দেশে। যত পুঁথি পুরাণে কমলার উল্লেখ আছে, সবখানেই উৎসাহ ভরে বর্ণনা করা হয়েছে তার রূপ, যৌবন ও বুদ্ধির। করতোয়ার তটে কমলার নৃত্য যে স্বর্গীয় পরিবেশের অবতারণা করত, তাও উঠে এসেছে এসব লোকসঙ্গীতে। কমলা নৃত্যরত অবস্থায় স্কন্দ মন্দিরের সামনে যে মোহিনী আবেশ সৃষ্টি হতো, তার উল্লেখ এসেছে এইভাবে: আরে নাচে কমলা সুন্দরী, দেখো যেন ইন্দ্রপুরী গো। স্কন্দ মন্দিরের সামনের যে জলসায় কমলা সুন্দরী নৃত্য পরিবেশনা করত, সেই জলসায় সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি বণিক, পর্যটক ও পুণ্ড্রনগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতেন। অন্যদিকে কাশ্মীরের সিংহাসনের অধিপতি তখন রাজাধিরাজ জয়াপীর বিনয়াদিত্য। তার অপর পরিচয়, তিনি ছিলেন কাশ্মীর রাজ মুক্তাপীর ললিতাদিত্যর পুত্র। সপ্তম শতকের শেষ ভাগে বিশ্ব জয়ের বাসনায় তিনি কাশ্মীর ছাড়েন। কান্যকুজ ও সারস্বত জয় করে জয়াপীর মিথিলার দিকে অগ্রসর হতে চান। ইতিহাসের এই পর্যায়ে দুটি কাহিনী দেখা মেলে। অনেকের মতে জয়াপীরের সৈন্যবাহিনী ক্লান্ত হয়ে পড়ে এবং মিথিলা আক্রমণে অস্বীকৃতি জানায়। ফলে জয়াপীর তার সৈন্যবাহিনীকে কাশ্মীরে পাঠিয়ে দিয়ে গৌড় রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বের হন। অপরপক্ষের মত, জয়াপীর নিজ সৈন্যবাহিনী নিয়েই গৌড়ের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রথম মতবাদ অনুসারে জয়াপীর গৌড় রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বের হন। করতোয়ার বুকে ভাসতে ভাসতে বজরা এসে থামে পুণ্ড্রনগরীতে। তিনি পুণ্ড্রনগরীর মানুষ এবং সৌন্দর্যে মুগ্ধ হন। ঘাটের পাশেই স্কন্দ মন্দিরের সামনে সেদিনও বসেছিল নৃত্যের আসর। নৃত্যের আসরেই কমলাকে প্রথম দেখেন জয়াপীর। জয়াপীর সাধারণ নাগরিকের বেশেই পুণ্ড্রনগরীতে প্রবেশ করেছিলেন।
সেই নৃত্যের আসরে কমলাকে প্রথমবার দেখেই বিমোহিত হন জয়াপীর। অপলক দৃষ্টিতে আস্বাদন করেন নৃত্য পটীয়সী কমলার রূপ সৌন্দর্য। কর্তোয়ার শান্ত নিস্তব্ধ ধরাতেও ব্যাকুল হয়ে ওঠে তার হৃদয়। স্কন্দ মন্দিরের সামনে কার্তিককে সাক্ষী রেখে অজান্তেই তিনি নিজের হৃদয় দান করেন। জয়াপীর সাধারণ মানুষের বেশ ধরে উপস্থিত হলেও বহু বছরের রাজকীয় অভ্যাস তো আর সহসাই যায় না। ফলে তিনি মুগ্ধ দৃষ্টিতে নৃত্য উপভোগের সময় থেকে থেকেই অভ্যাসবশত খিলি পানের জন্য হাত বাড়ান। এই ঘটনা বুদ্ধিমতী কমলার দৃষ্টি এড়ায় না। জলসাতেই তিনি নিশ্চিত হন যে আগন্তুক নিশ্চয়ই কোনো রাজবংশের লোক। জয়াপীরের মুগ্ধ দৃষ্টি আর ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায় কমলারও। সেই রাতে নিজের বাসগৃহে জয়াপীরকে আমন্ত্রণ জানান কমলা। জয়াপীরকে একজন রাজার মতোই আপ্যায়ন করেন তিনি। তাদের মধ্যে গড়ে ওঠে ভাবের আদান প্রদান। প্রথম সাক্ষাতে দুজন দুজনকে প্রেম নিবেদন করেন। পুন্ড্র নগরীতে তখন এক সিংহের উৎপাত চলছিল। বহু লোক প্রাণ দেয় এই সিংহের কাছে, কিন্তু কিছুতেই বধ করা যাচ্ছিল না পশুরাজকে। তাই রাজা জয়ন্ত ঘোষণা করেছিলেন যে এই সিংহের বধ করবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। জয়াপীর কমলার কাছেই জানতে পারেন এসব কথা। কারক্ষে কিছু না জানিয়ে ভোরবেলা নিজের তলোয়ার দিয়ে পশুরাজকে বধ করেন জয়াপীর। কিন্তু বধের পূর্বে সিংহের থাবায় জয়াপীরের বাহুবন্ধনী আটকে যায় সিংহের মুখে। সকালে সবাই যখন সিংহের মৃতদেহ দেখতে পান, তখন আনন্দের ঢেউ বয়ে যায় পুন্ড্রনগরে। সেই সাথে সবাই খুঁজতে থাকে সেই বীরকে যে সিংহ বধ করেছে। দেখা যায় মৃত সিংহের মুখে লেগে আছে জয়াপীরের নামাঙ্কিত বাহুবন্ধনী। সবাই তখন জেনে যায় কাশ্মীর রাজ লুকিয়ে আছে পুন্ড্রে। কমলা তখন রাজাকে জানায় জয়াপীর আছে তার কাছেই। কাশ্মীর রাজের অভূতপূর্ব এই বীরত্বে মুগ্ধ হয়ে পুন্ড্ররাজ জয়ন্ত নিজের একমাত্র কন্যা কল্যাণীর সাথে জয়াপীরের বিয়ে দেন পুরস্কার হিসেবে। ভারতবর্ষে প্রায় সব যুগেই রাজনৈতিক বিবাহের প্রচলন দেখা যায়। কল্যাণীর সঙ্গে জয়াপীরের বিয়েও ছিল তেমনই এক রাজনৈতিক বিয়ে। পুন্ড্ররাজের জামাই হয়ে জয়াপীর ভুলে যায়নি কমলার প্রতি তার প্রেমের কথা। তিনি কমলাকেও তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন। কার্তিকীয় মন্দিরের দেবদাসী নর্তকী কমলা হয়ে ওঠেন কাশ্মীরের রানী। জয়াপীর তার উভয় স্ত্রীকেই কাশ্মীরে নিয়ে যান এবং তাদের নামে দুটি নগর প্রতিষ্ঠা করেন। একটির নাম কল্যাণপুর, অপরটির নাম কমলাপুর। কথিত আছে জয়াপীর নিজ বীরত্বে 5টি গৌড়রাজ্য জয় করে তার শ্বশুর কুণ্ডরাজ জয়ন্তকে পঞ্চ গৌড়রাজ হিসেবে প্রতিষ্ঠিত করেন। আবার আরেকটি মতবাদ অনুসারে জয়াপীর নিজ বাহিনী নিয়েই পুণ্ডনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল রাজ্য জয়। সামরিক খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যেই তিনি গোপনে পুণ্ড্রনগরে উপস্থিত হন। সেখানে বিমোহিত হন নর্তকী কমলার প্রেমে। এরপর তিনি আতিথ্য নেন কমলার গৃহে। কমলা যখন জয়াপীরের প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য জানতে পারেন, তখন অমানিসায় আঁধারে ডুবে যায় তার হৃদয়। জয়াপীরকে সে ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য সে মাতৃভূমিকে কি করে বিসর্জন দেয়। অন্যদিকে কমলা এটাও জানত যে সিংহের উপদ্রব রোধ করতে পারলে রাজা তার মেয়ের সাথে বিয়ে দেবেন জয়াপীরের। কিন্তু কল্যাণীর সাথে বিয়ে হলে কি হবে কমলার? অনেক ভেবে তিনি মাতৃভূমির জন্য নিজের প্রেম বিসর্জন দেন। জয়াপীর সিংহের বধ শেষে ঘরে ফিরলে তার বাহুবন্ধনী গোপনে রেখে আসেন মৃত সিংহের পাশে।
ফলে সকালে উঠে যখন রাজা জয়ন্ত জানতে পারেন সিংহের বধ কাশ্মীর রাজের কীর্তি, তিনিও বিচক্ষণ রাজার মতোই যুদ্ধ এড়িয়ে যাওয়াকে লাভজনক মনে করেন। নিজের কন্যার সাথে জয়াপীরের বিয়ে দিয়ে আসন্ন যুদ্ধ থেকে রক্ষা করেন নিজ রাজ্য ও রাজ্যের মানুষকে। মাতৃভূমির আজ্ঞায় নিজের প্রেম বিসর্জন দিয়ে কমলা সৃষ্টি করেন দেশপ্রেমের অনন্য নজির। পুণ্ড্ররাজের কন্যা কল্যাণী দেবীর সাথে ধুমধাম করে বিয়ে হয়ে যায় জয়াপীরের। আগেই বলেছি, পুণ্ড্রের জামাই হয়ে জয়াপীর ভুলে যায়নি কমলাকে। যেদিন রাজকন্যা কল্যাণী দেবীর সাথে বিয়ে হয় সেদিনই সন্ধ্যায় স্কন্দ মন্দিরের সামনে 7 জনমের বন্ধনে বাঁধা পড়েন রাজা জয়পীর ও নর্তকী কমলা। মহাস্থান শহর থেকে 2 মাইল পশ্চিমে এখনো সেই পুরনো স্কন্দ মন্দিরের ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে। সেই মন্দিরের সামনে এখন আর নর্তকী কমলার নাচ দেখা যায় না, তবে শত সহস্র মানুষের কণ্ঠস্বর এখনো আওয়াজ তোলে, ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে মুহূর্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।